তো আমরা এখন ক্লাস শুরু করে দিই। আহ, গতদিন আমরা কি কি শিখেছি? আহ, তাপমাত্রা কাকে বলে, তাপ কাকে বলে, তাপ এবং তাপমাত্রার মাঝে কিছু পার্থক্য দেখলাম। এরপর তাপমাত্রা কিভাবে পরিমাপ করে সেটা কিছুটা শিখলাম, কিছু অঙ্ক করলাম। তো আজকে আমরা তারপরের থেকে শুরু করব। আচ্ছা, আজকের ক্লাসটা একটু আহ, দীর্ঘ হতে পারে। সবাই একটু মনোযোগ সহকারে বা একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করতে হবে। আজকের ক্লাসে অনেক বেসিক টপিক বিষয়ে আমি কথাবার্তা বলবো, এবং আজকের ক্লাসটা পুরো চ্যাপ্টার বোঝার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে এবং পরবর্তী তাপগতিবিদ্যার যে ক্লাসটা হবে, এই দুটা ক্লাস পুরো চ্যাপ্টার বোঝার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই যথাযথ মনোযোগ সহকারে একটু এই ক্লাসটা করতে হবে। ওকে, তো মোটামুটি কয়েকজন চলে এসেছে অনলাইন, যেটা দেখতে পাচ্ছি। তা আমি ক্লাস সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, আজকের ক্লাসের প্রথম যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তাপগতীয় সিস্টেম ও পরিবেশ কি। আচ্ছা, এখন আমি একটা চায়ের কাপ নিলাম, ঠিক আছে? এখন চায়ের কাপের ভেতর আমার কি ধরনের তাপের পরিবর্তন হচ্ছে, কি পরিমাণ চাপের পরিবর্তন হচ্ছে, কি পরিমাণ আয়তনের পরিবর্তন হচ্ছে, যেহেতু আমার চা গরম, কিছুটা অংশ বাষ্প হচ্ছে, এই যে আমি বিভিন্ন আলোচনা করছি কার ভিতরে, এই যে চায়ের কাপের ভিতরে আমি তাপগতির রিলেটেড যতগুলো রাশি আছে সেটা আলোচনা করার জন্য যে অংশটুক বেছে নিব, সেটাই হচ্ছে আমার তাপগতীয় সিস্টেম। যদি বইয়ের সংজ্ঞা দেখি, পদার্থের যেই অংশকে তাপগতিবিদ্যার সাথে সংশ্লিষ্ট যে কোনো ধর্ম বা অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় সেটাই তাপীয় সিস্টেম। একটু অন্যভাবে একটু উদাহরণটা চিন্তা করি। আমি একটা আহ, পানির কেটলি নিলাম। পানির কেটলিতে আমি কি করলাম, চুলাতে বসালাম। চুলাতে বসালে ভিতরে যদি পানি থাকে, সেই পানিটা ফুটতে শুরু করলো। এই যে আমার ভেতরের, আমি চিন্তা করি যে আমার ভিতরে কি ধরনের পরিবর্তন হচ্ছে কেটলির। এই যে আমার কেটলির ভিতরের যে অংশটা, এইটা হচ্ছে আমার সিস্টেম। আর এই সিস্টেমের বাইরে যা কিছু আছে তাকে আমি বলবো পরিবেশ। এখন সিস্টেমের বাইরে তো মঙ্গল গ্রহ আছে, তাহলে কি আমি মঙ্গল গ্রহকে এটার পরিবেশ বলবো? না, আমার আহ, পরিবেশ হবে সিস্টেমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবে যদি তার উপর কোনো প্রভাব রাখে, তাহলে ওই জিনিসটাকে আমি বলবো পরিবেশ। তো বইয়ের সংজ্ঞা অনুসারে সিস্টেমের বাইরে যা কিছু আছে, যাদের সিস্টেমের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আছে, তাই পরিবেশ। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা চিত্র একটু দেখে নেই। ওকে, এই যে আমি এই অংশটার ভেতরে, এই যে সিস্টেম লেখা যে অংশটা, এর ভেতরে আমি তাপ গতিবিদ্যা সংশ্লিষ্ট ধর্ম এবং অবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা করব। তাই হচ্ছে এই পার্টটা সিস্টেম। এই সিস্টেমের বাইরে যে অংশটা আছে তাকে আমি বলবো পরিবেশ, এবং এটা একটা বাউন্ডারি দিয়ে আলাদা করা। এই বাউন্ডারিটা মোটামুটি কাল্পনিক, অনেক ক্ষেত্রে কাল্পনিক, অনেক ক্ষেত্রে কাল্পনিক না। যেমন আমি একটা যদি চায়ের কেটলির কথা চিন্তা করি, চায়ের কেটলির যে বাইরের যে স্টিলের যে পার্টটা আছে, যে আবরণটা আছে, সেটা তার সিস্টেম বাউন্ডারি হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা সিস্টেম যদি একটু দেখি। এখানে একটা পিস্তন আছে, এটা হচ্ছে আমার পিস্তন, আর এটা হচ্ছে সিলিন্ডার। বাইরে থেকে কিছু গ্যাস ঢুকছে। আমি আমার সিস্টেম আমি ডিক্লেয়ার করলাম, এই যে লাল রঙের যে রেখাটা দেখা যাচ্ছে, এই যে বক্সটা দেখা যাচ্ছে লাল রঙের, এইটাকে আমি সিস্টেম ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? ওকে, সিস্টেমের প্রকারভেদ। শক্তি ও ভরের বিনিময়ের উপর নির্ভর করে আমি সিস্টেমকে তিন প্রকার বলতে পারি। প্রথমত, উন্মুক্ত সিস্টেম। যেই সিস্টেমে ভর এবং শক্তি উভয় বিনিময় করতে পারবে। সিস্টেমের সাথে পরিবেশ ভর এবং শক্তি বিনিময় যদি করতে পারে, তাহলে সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। যদি শুধু শক্তি বিনিময় করতে পারে, তাহলে বদ্ধ সিস্টেম। এবং শক্তি এবং ভর কোনো কিছুই যদি বিনিময় না করতে পারে, তাহলে সেটাকে আমি বলবো বিচ্ছিন্ন সিস্টেম। আবার একটু আসি, সিস্টেম শক্তি ও ভরের বিনিময়ের উপর তিন প্রকার। যদি আমার পরিবেশের সাথে ভর ও শক্তি বিনিময় করতে পারে, দুইটাই যদি বিনিময় করতে পারে, তাহলে উন্মুক্ত সিস্টেম।
যদি শুধু শক্তি বিনিময় করতে পারে তাহলে বদ্ধ সিস্টেম, আর শক্তি এবং ভর কোনো কিছুই যদি বিনিময় না করতে পারে তাহলে হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। আমরা একটু চিত্র আকারে দেখি। প্রথমটা একটা উন্মুক্ত সিস্টেম। কেন? এইখানে কিছু গ্যাস ঢুকতে পারছে, এই যে অ্যারো দেওয়া, এই পাশ দিয়ে কিছু গ্যাস ঢুকতে পারছে, তার মানে কি ভরের আদান প্রদান হওয়া সম্ভব। বাইরের থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে আমার শক্তি ঢুকতেছে সিস্টেমের ভিতর, তাহলে এটা উন্মুক্ত সিস্টেম। এখন আমি যদি এইখানে গ্যাস ঢোকা বন্ধ করে দিই, যেমন পরবর্তী চিত্রে গ্যাস ঢোকার রাস্তাটা বন্ধ করে দিয়েছি, এখন শুধু তাপ দিচ্ছি, তাহলে কি হচ্ছে শক্তি বিনিময় করতে পারছে সিস্টেম এবং পরিবেশ, তাহলে এটা বদ্ধ সিস্টেম। আচ্ছা, এবার যদি আমি তাপের এই অংশটাকে যদি সরায় নেই, মানে আমি কোনো বাইরে থেকে কোনো তাপ দিচ্ছি না, তখন এটাকে আমি বলবো বিচ্ছিন্ন সিস্টেম। আশা করি সিস্টেম এই তিন প্রকার বোঝা গেছে। সবাই একটু চিত্রগুলা দেখে নাও, এই তিনটা প্রকারভেদ একটু দেখে নাও। ওকে, এখানে আবার আমি তিনটা সিস্টেমের কথা বললাম। দেখো, প্রথম যেই সিস্টেমটা, এখানে কি হয়েছে, একটা প্রেসার কুকার আছে সিস্টেম বাউন্ডারি তার বাইরে, আর এই যে এইখানে হচ্ছে আমার ইনসুলেটর দেওয়া বা অপরিবাহী কিছু দিয়ে এই পুরো প্রেসার কুকারটাকে মোড়ানো। অপরিবাহী কিছু দিয়ে মোড়ানো হলে কি হবে, বাইরে থেকে তাপ ঢুকতে পারবে না আর ভেতর থেকে তাপ বাইরে বের হতে পারবে না, তাই এটা বিচ্ছিন্ন সিস্টেম। এখানে একটা প্রেসার কুকার রাখা হয়েছে, এই যে বাইরে থেকে আমি একটা স্টোভ দিয়ে তাপ দিচ্ছি, কিন্তু এখানে আমার কোনো ভরের পরিবর্তন হচ্ছে না। আমি ধরে নিলাম যে প্রেসার কুকার থেকে কোনো গ্যাস বের হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে এটা একটা বদ্ধ সিস্টেম। আচ্ছা, এখানে একটা প্যান দেখা যাচ্ছে, এখানে কি হচ্ছে, বাইরে থেকে পানি নিচে পড়ছে আর নিচের থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে এটা কি ধরনের সিস্টেম? খোলা সিস্টেম, কারণ এখানে আমার ভর এবং শক্তি দুইটাই আদান প্রদান করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, ওকে, এবার পরবর্তী স্লাইডে চলে যাই। তাপগতিবিদ্যার সূত্র। আমরা মূলত এই চ্যাপ্টারে তিনটা তাপগতিবিদ্যার সূত্র বিষয়ে জানবো। প্রথমত শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রা বিষয়ে ধারণা পাবো। আমি সূত্রগুলো বিষয়ে একটু পরে আলোচনা করতেছি, কোন সূত্রের তাৎপর্য কি সেটা আগে একটু বলে নিই। শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রা বিষয়ে একটা ধারণা পাবো। প্রথম সূত্র থেকে আমরা তাপ ও কাজ কিংবা তাপ ও শক্তির মধ্যে, যান্ত্রিক শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করব। এইটা মূলত শক্তির সংরক্ষণশীলতা বিধির একটা বিশেষ রূপ। প্রথম সূত্র থেকে আমরা এনথালপি বিষয়ে ধারণা পাবো। ঠিক আছে, এরপর দ্বিতীয় সূত্র, তাপকে কাজে রূপান্তর করা সম্ভব কিনা এই ধারণা প্রদান করবে, অর্থাৎ পুরো তাপটাকে আমি কাজে রূপান্তর করতে পারবো কিনা, নাকি কাজের তাপের একটা অংশকে আমরা কাজে রূপান্তর করতে পারবো, এই প্রশ্নের উত্তর দিবে আমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা এনট্রপির সংজ্ঞা পাবো। ঠিক আছে, ওকে, প্রথমত শূন্যতম সূত্র। আচ্ছা, দুটি পদার্থ বা সিস্টেম যদি একই সময় তৃতীয় কোনো পদার্থ বা সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে তারা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে। এইটা হচ্ছে আমার শূন্যতম সূত্র। একটু ক্লিয়ার করি। এ একটা সিস্টেম, বি আরেকটা সিস্টেম। এ এবং সি তাপীয় সাম্যাবস্থায় আছে, বি এবং সি তাপীয় সাম্যাবস্থায় আছে। যেহেতু এ এবং সি তাপীয় সাম্যাবস্থায় আছে এবং একই সময় বি এবং সি তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে এ এবং বি উভয়ই তাপীয় সাম্যাবস্থায় আছে। এখান থেকে প্রথম যে জিনিসটাকে একটু অ্যান্সার করতে হবে, তাপীয় সাম্যাবস্থা কি? যখন দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে আসার ফলে একজনের থেকে আরেকজনের তাপ বিনিময় হয় না, তখন সেই অবস্থাকে আমরা বলবো তাপীয় সাম্য অবস্থা। এখন কখন দুইটা বস্তু তাপীয় সংস্পর্শে আসার পরে তাপ আদান প্রদান হবে না? যখন তাদের তাপমাত্রা সমান। ঠিক আছে, অর্থাৎ এ এবং সি এদের তাপমাত্রা যদি সমান হয়
এবং বি এবং সি যদি তাদের তাপমাত্রা সমান হয় তাহলে কি এ এবং বি তাদের তাপমাত্রা সমান। এইটাই হচ্ছে আমার শূন্যতম সূত্র। এই কারণেই বলা হয় যে শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রা বিষয়ক আইডিয়া পাই। আরেকটা কমন এক্সাম্পল দেই, আমরা শূন্যতম সূত্রের খুব বড় একটা প্রয়োগ দেখতে পারি থার্মোমিটার। থার্মোমিটার কি হয়, আমরা যখন জ্বর আসে তখন থার্মোমিটার কিছুক্ষণ মুখে নেই বা হাতের নিচে নেই, নিয়ে কিছুক্ষণ রাখি। কেন কিছুক্ষণ রাখি? আমরা চেষ্টা করি যে আমাদের শরীরের যে তাপমাত্রা এবং থার্মোমিটার বাইরে যে গ্লাস তার তাপমাত্রা যেন সমান হয়, অর্থাৎ তারা যেন তাপীয় সাম্যাবস্থায় আসে। ইন দ্য মিন টাইম গ্লাস এবং পারদ তারা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় চলে আসে। তাহলে এখন কি হলো, পারদের তাপমাত্রা এবং শরীরের তাপমাত্রা সমান হয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারি যে শরীর এবং পারদ তারা কিসে আছে, তাপীয় সাম্যাবস্থায় আছে। ঠিক ওরকমই একটা উদাহরণ, এখানে পানি আছে, পানিতে আমি একটা থার্মোমিটার দিলাম, কিছুক্ষণ রাখলাম, তখন কি হবে, পানি এবং এই যে থার্মোমিটারের বাইরে যে গ্লাস তারা তাপীয় সাম্যাবস্থায় আসলো। গ্লাস এবং পারদ এরাও তাপীয় সাম্যাবস্থায় আসলে কি হবে, পানি এবং পারদ তারা উভয় তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ওকে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার, এ পর্যন্ত বোঝা গেছে। এটা ছিল হচ্ছে আমার শূন্যতম সূত্র। সবাই একটু দেখে নাও, এরপর আমরা প্রথম সূত্রে আগাবো। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো। আর আরেকটা ডিক্লারেশন আছে, একটা অ্যানাউন্সমেন্ট আছে। অনেকেরা তোমরা এই কোয়ারেন্টাইন টাইমে বা লকডাউন টাইমে তোমরা ইউটিউব প্যাক কিনো, সোশ্যাল প্যাক বা হচ্ছে নর্মাল ডাটা প্যাকের পরিবর্তে তোমরা ইউটিউব প্যাক কিনো। কিন্তু অনলাইন ক্লাস যেহেতু ফেসবুকে, তোমাদের এই কারণে পুরো ডাটা প্যাকটাই কিনতে হচ্ছে এবং অনেকেরা তোমরা ইউটিউব না কিনে তোমরা জাস্ট সোশ্যাল প্যাক কিনতে হচ্ছে। তো এটার উপর বেসিস করে আমি একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করি যে এখন থেকে প্রতিটা লাইভ ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পর, সেটা ইউটিউব চ্যানেল আছে আমাদের প্রত্যুষের, ওখানে পাওয়া যাবে। আর বিগত যে 4টা লাইভ ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলোরও লিংক আমরা আজকে আপলোড করে দিব ইউটিউবের। সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারবা। অনেকেদের বাসায় ইউটিউব ওয়াইফাইতে ইউটিউব বেশি ফাস্ট কাজ করে এবং কনস্ট্যান্ট রেজুলেশনে পাওয়া যায়। ফেসবুকের ক্ষেত্রে রেজুলেশনটা একটু চেঞ্জ হয়, সেক্ষেত্রে এখন থেকে ইউটিউবে ফুল ক্লাস করা যাবে। ওকে, এখন প্রথম সূত্র। আচ্ছা, প্রথম সূত্র প্রথমে একটু আগে যখন বলেছিলাম, প্রথম সূত্র আমাকে কি দেয়, তাপ এবং কাজের মধ্যে, যান্ত্রিক কাজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। আমি কি পরিমাণ তাপ দিব সেখান থেকে আমি কি পরিমাণ কাজ পাবো, কিংবা আমি যদি কিছু কাজ করি সেখান থেকে আমি কি পরিমাণ তাপ পাবো, এই জিনিসটা হচ্ছে পরস্পর সমানুপাতিক। আমরা যদি সংজ্ঞা থেকে পাই এভাবে, যদি তাপকে সম্পূর্ণ কাজে কিংবা কাজকে তাপে রূপান্তর করা যায় তবে কাজ তাপের সমানুপাতিক। এটা হচ্ছে আমার প্রথম সূত্র। অর্থাৎ আমি একটা ইঞ্জিন নিলাম, সেখানে কিছু তেল বার্ন করলাম, সেই তেল বার্ন করার ফলে কিছুটা কাজে কনভার্ট হবে। তো যে পরিমাণ কাজের রূপান্তর হবে, কিংবা আমি যদি একটা কাজ করি, সাপোজ আমি 2টা হাঁস ঘষলাম, এর ফলে কি কিছু কাজ করছে, এর ফলে আমার কি হচ্ছে, কিছু তাপ উৎপাদন হচ্ছে। এরা পরস্পর সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে সমানুপাতিকটা তুলে একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম যে, এই যে এর মানে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, অর্থাৎ তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার একটা উপায়। যদি আমার এই কিউ হচ্ছে যদি এসআই এককে হয়, অর্থাৎ এসআই এককে কিউ এর একক কি, জুল, সেক্ষেত্রে আমার জে এর মান হবে 1। যদি আমার কিউ যদি ক্যালোরিতে হয় তখন জে এর মান হবে 4.2 জুল পার ক্যালোরি। দেখো কিউ এর একক যদি ক্যালোরি হয় তখন কি হবে, ক্যালোরি ক্যালোরি কাটাকাটি চলে যাবে, তখন ডাব্লিউ ইকুয়ালস টু 4.2 ইন্টু হিট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, প্রথম সূত্রের গাণিতিক রূপ ক্লসিয়াস এইভাবে আখ্যা দিয়েছে বা এইভাবে ব্যাখ্যা করেছেন যে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে কিউ হচ্ছে কি পরিমাণ তাপের পরিবর্তন হয়েছে, ডেল কিউ,
অর্থাৎ আমার কি পরিমাণ তাপের পরিবর্তন ঘটিয়েছে একটা সিস্টেমে, এইটা সমান সমান ওই সিস্টেমের এই ইউ মানে হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি এবং ডাব্লিউ হচ্ছে কাজ। অর্থাৎ ক্লসিয়াস এভাবে ব্যাখ্যা করেছেন, আমি একটা সিস্টেমে যদি কিছু তাপের পরিবর্তন করি, এই তাপের পরিবর্তনটা হবে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং ওই সিস্টেম পরিবেশের উপর কি পরিমাণ কাজ করেছে এদের সমষ্টি। ঠিক আছে, আশা করি একটু ক্লিয়ার। আবার একটু বলি, আমি একটা সিস্টেমে ধরলাম 100 জুল তাপ দিলাম, এর ফলে কি হবে, ওর দুইটা জিনিসের পরিবর্তন হবে, ওর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে আর ওর আয়তনের পরিবর্তন হবে। আয়তনের পরিবর্তন হওয়া মানে কি, সিস্টেমটা একটা কাজ করেছে, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা এই যে ডেল ইউ দিয়ে সূচিত করেছি। ঠিক আছে, ওকে। ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা সবসময় জানি যদি ডেল টেন্স টু যদি 0 হয় তখন আমরা এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে লিখতে পারি ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এখন অভ্যন্তরীণ শক্তি কি, এখানে একদম বইয়ের সংজ্ঞাগুলো দেওয়া আছে, তোমাদের যাদের সংজ্ঞাগুলো প্রয়োজন তোমরা এই স্লাইড ডাউনলোড করে এখান থেকে পড়তে পারো। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি, প্রতিটা বস্তুতে কি আছে, কিছু অণু আছে, কিছু পরমাণু আছে, তাই না? তারা কি হয়, তাদের ইলেকট্রনিক ফোর্সের কারণে তাদের পরস্পর আকর্ষণ বিকর্ষণের ফলে কি করবে, তারা তাদের জায়গায় একটা ভাইব্রেশন কাজ করবে, একটা কম্পন অনুভব করবে। এই কম্পনটা কি কি ধরনের হতে পারে, এটা রৈখিক গতি আকারে থাকতে পারে, এটা স্পন্দন গতি আকারে থাকতে পারে, এটা আবর্তন গতি আকারে থাকতে পারে। এই যে বিভিন্ন গতি একটা পরমাণুর মধ্যে আছে, এই গতিগুলোর সম্মিলিত শক্তি হচ্ছে আমার ওই পরমাণু বা ওই অণুর অভ্যন্তরীণ শক্তি। তো একদম বইয়ের সংজ্ঞা থেকে যদি বলি, প্রত্যেক বস্তুর একটা সহজাত শক্তি নিহিত থাকে যা কার্য সম্পাদন করতে পারে, যা অন্য শক্তিতে রূপান্তর হতে পারে। বস্তুর অভ্যন্তরীণ অণু, পরমাণু ও মৌলিক কণা সমূহের গতি, রৈখিক গতি, স্পন্দন গতি ও আবর্তন গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে। আচ্ছা, একদম সিম্পল ভাষা, অনেকগুলা পরমাণু আছে একটা অণুর মধ্যে, এরা কি তাদের জায়গায় এরকম ভাইব্রেট করছে, এই যে ভাইব্রেশন সম্মিলিত যে যান্ত্রিক শক্তিটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এই যান্ত্রিক শক্তিটাকে তুমি ব্যবহার করে কোন একটা কাজ সম্পাদন করতে পারো, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে আমি ওটাকে কাজে রূপান্তর করতে পারি কিছুটা অংশ। আবার কি করতে পারি, এই অভ্যন্তরীণ শক্তিটা ব্যবহার করে আমি অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে পারি। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কখন হবে, যদি সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন হয়, কেবল এবং কেবল তখনই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। আচ্ছা, একটা সিস্টেমে কি পরিমাণ অভ্যন্তরীণ শক্তি আছে সেটার পরম মান বা সেটার অ্যাকচুয়াল ভ্যালুটা আমার কখনোই জানা সম্ভব না, কিন্তু কি পরিমাণ অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়েছে সেটা সবসময় বের করা সম্ভব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া বিষয়ে শিখবো। এই টপিকটা একটু ইম্পর্টেন্ট, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়াগুলা আমরা মূলত হচ্ছে এই চ্যাপ্টারে 4টা প্রক্রিয়া বিষয়ে প্রথমে শিখবো, এরপরে আমরা আরো 2-3টা প্রক্রিয়া বিষয় শিখবো। তো প্রথম প্রক্রিয়া, প্রথমে তাপগতীয় প্রক্রিয়া কি, যে প্রক্রিয়া তাপগতীয় চলরাশির পরিবর্তন হয় তাকে তাপগতীয় প্রক্রিয়া বলি। খুবই সিম্পল সংজ্ঞা, বাট এই যে তাপগতীয় চলরাশি, এই ওয়ার্ডটা অত সিম্পল না। তাপগতীয় চলরাশি কি, তাপমাত্রা বা তাপ পরিবর্তনের ফলে যা কিছুর পরিবর্তন হওয়া সম্ভব, যেমন আয়তন, তাপ, চাপ, তাপমাত্রা ইত্যাদি জিনিসের পরিবর্তন যদি হয় কোনো প্রক্রিয়া, তখন তাকে আমরা বলবো তাপগতীয় প্রক্রিয়া। ওকে, প্রথম হচ্ছে সমচাপ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, কিন্তু সমচাপ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া গ্যাসের আয়তন এবং তাপমাত্রা পরিবর্তন হতে পারে কিন্তু চাপ অপরিবর্তিত থাকে, তাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া। সম-আয়তন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় চাপ ও তাপমাত্রা পরিবর্তন হতে পারে কিন্তু আয়তন অপরিবর্তিত থাকে তাকে সম-আয়তন প্রক্রিয়া বলবো। সমষ্ণ প্রক্রিয়া,
যে প্রক্রিয়ায় আয়তন ও চাপ পরিবর্তন হতে পারে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে তাকে আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের কোনো তাপ আদান প্রদান হয় না তাকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। একদম সিম্পল সংজ্ঞা, একটু আলোচনা করি। প্রথমটা, সমচাপ প্রক্রিয়া। সিস্টেমের সবকিছু পরিবর্তন হতে পারবে, খালি চাপ ধ্রুবক থাকবে। অর্থাৎ সিস্টেমের একটা প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের যে চাপ থাকবে, প্রক্রিয়া শেষ হলে সিস্টেমের চাপ একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি এরকম হয় তাহলে এটাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া। সময়আয়তন প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমার সিস্টেমের সবগুলা ভেরিয়েবল চেঞ্জ হতে পারবে বা সবগুলা তাপগতীয় চলরাশির পরিবর্তন হতে পারবে, খালি আয়তনের পরিবর্তন হতে পারবে না। সমষ্ণ প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আমার সিস্টেমের সবগুলা চলরাশি পরিবর্তন হওয়া সম্ভব, খালি তাপমাত্রাটা ফিক্স থাকবে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের কোনো তাপ আদান প্রদান হবে না, অর্থাৎ আমি বাইরে থেকে কোনো তাপ দিব না আর সিস্টেম থেকে কোনো তাপ বাইরে বের হবে না। ঠিক আছে, ওকে। এখানে একটা জিনিস বলে রাখি, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরো ডিটেলস আলোচনা আমরা করব। আজকে আপাতত এইটুক। আরেকটা সিম্পল একটা দেই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সবসময় হবে খুবই ফাস্ট, খুবই দ্রুত গতির প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া হবে খুবই স্লো প্রক্রিয়া। কেন হবে ওটা ডিটেলসটা আমি পরে বলবো বা পরবর্তী ক্লাসে বলবো। এখন আপাতত একটু বলি, আমার তাপ গতিবিদ্যা চ্যাপ্টারের নাম, তাই না? তাপের গতি নিয়ে আমরা আলোচনা করতেছি। তার মানে কি, তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমার কি লাগবে? একটা ন্যূনতম সময় লাগবে। আমার যদি একটা প্রক্রিয়া খুব ফাস্ট হয়, ঠিক আছে, সাপোজ একটা ফুটবল হঠাৎ করে বাস্ট হয়ে গেল, একটা টায়ার হঠাৎ করে বাস্ট হয়ে গেল, বা আমি একটা সিলিন্ডারের মধ্যে পিস্টন অনেক ফাস্ট মুভ করাচ্ছি, তখন কি হবে? তাপ সাফিসিয়েন্ট সময় পাবে না বাইরে যাওয়ার বা পরিবেশের সাথে বিনিময় হওয়ার। ঠিক আছে, এই কারণে যেহেতু আমার তাপ বিনিময় করার জন্য যথেষ্ট সময় পাচ্ছে না, তাই এটাকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়া কি বলেছি? ধীর গতির। কেন? আমি একটা সিলিন্ডারের মধ্যে সাপোজ একটা পিস্টন আস্তে আস্তে ভিতরে নিচ্ছি, এর ফলে কি হবে? আয়তন সংকুচিত হবে, চাপ বাড়বে, তাপমাত্রা পরিবর্তন হওয়া উচিত। এখন আমি যদি এই সিলিন্ডারটাকে খুবই আস্তে আস্তে নেই, তখন কি হবে? যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হওয়ার কথা, আমার ভিতরে সাপোজ একটু গরম হয়ে গেল, সেটা কি হবে? বাইরের সাথে তাপ বিনিময় করে কি করবে? আবার আগের জায়গায় ফেরত চলে আসবে। এতে করে কি হচ্ছে? তাপমাত্রাটা এফেক্টিভলি ধ্রুবক থাকতেছে। এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়া। আশা করি বোঝা গেছে। ওকে, আচ্ছা, একটু কমেন্ট সেকশনে কমেন্ট এসেছিল, দেখি। আচ্ছা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কমেন্ট নেই। ওকে, নেক্সট। এই যে একটু আগে আমরা তাপগতিবিদ্যার একটা সূত্র পড়েছি, কি? ডেল কিউ এটা ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আচ্ছা, এখানে ডেল তো তোমরা জানো পরিবর্তন বোঝায়। ডেল কিউ মানে হচ্ছে তাপের পরিবর্তন, সিস্টেমের তাপের পরিবর্তন। ডেল ইউ মানে হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডেল ডাব্লিউ মানে হচ্ছে আমার সিস্টেম পরিবেশের উপর কি পরিমাণ কাজ করেছে। এখন এই জিনিসগুলোর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এখন এই ধনাত্মক ঋণাত্মক মান কোনটা কি হলে আমরা কি বুঝবো সেটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে আমি শুধুমাত্র ডেল কিউ নিয়ে আলোচনা করব। যখন আমার ডেল কিউর মান প্লাস হবে, তখন আমরা বুঝবো যে সিস্টেমের তাপ ঢুকছে এবং সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? যখন আমার ডেল কিউ হবে, ডেল কিউর মান যখন ধনাত্মক হবে, তখন কি বুঝবো? সিস্টেমের তাপ ঢুকছে এবং সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এনট্রপি, এনথালপি এই ওয়ার্ডগুলো এখনো তোমাদের কাছে অপরিচিত, জাস্ট এই ওয়ার্ডগুলো একটু মনে রাখো। এনট্রপি এবং এনথালপি এই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাসে এক্সপ্লেন করব। যখন আমার ডেল কিউর মান নেগেটিভ বা মাইনাস, তখন হচ্ছে সিস্টেম থেকে তাপ বের হয়ে যাচ্ছে, সিস্টেম থেকে তাপ বের হয়ে পরিবেশে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে আমার এনট্রপি হ্রাস পাবে।
এন্ট্রপি শুধুমাত্র সিস্টেমের এন্ট্রপি হ্রাস পাবে, ঠিক আছে। যদি আমার ডেল কিউর মান হয় 0, তার মানে সিস্টেম এবং পরিবেশ তাদের মধ্যে কোনো তাপের বিনিময় হচ্ছে না, তাপ পরিবর্তন শূন্য। যখন আমার তাপের পরিবর্তন হয় না, তখন আমি সেই প্রক্রিয়াটাকে কি বলেছিলাম এর আগের স্লাইডে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে একটা জিনিস মনে রাখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য। ওকে, এবার ডেল ইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ধনাত্মক হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। যদি আমার ডেল ইউর মান ঋণাত্মক হয়, তাহলে আমার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে এবং তাপমাত্রা হ্রাস পাচ্ছে, সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। যদি আমার ডেল ইউর মান হয় 0, তাহলে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না এবং প্রক্রিয়াটাকে আমরা এফেক্টিভলি সমষ্ণ প্রক্রিয়া বলবো। আচ্ছা, এবার ডেল ডাব্লিউ, যদি আমার ডেল ডাব্লিউর মান ধনাত্মক হয়, তার মানে হচ্ছে সিস্টেম পরিবেশের উপর কাজ করছে, মানে কি সিস্টেমের আয়তন বৃদ্ধি পাচ্ছে। যদি আমার ডেল ডাব্লিউর মান হয় ঋণাত্মক, তাহলে সিস্টেমের উপর পরিবেশ কাজ করছে, সেক্ষেত্রে আমার কি হবে? সিস্টেমের আয়তন হ্রাস পাবে। যদি আমার ডেল ডাব্লিউর মান হয় 0, সেক্ষেত্রে আমার সিস্টেম কিংবা পরিবেশ কেউ কারোর উপর কোনো কাজ করছে না, সেক্ষেত্রে আমি প্রক্রিয়াটা বলবো সমআয়তন প্রক্রিয়া। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ওকে, আচ্ছা, এখন কিছু সংজ্ঞার বিষয় আসি। আপেক্ষিক তাপ কাকে বলে, তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তোমরা এইগুলা ছোটবেলা থেকে পড়ে আসছো, জানি। এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে আপেক্ষিক তাপ কাকে বলে, তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, তোমরা সদুত্তর দিতে পারবা না। এটা আইরনি হলেও সত্য, সবাই যে পারবা না তা না, মেজরিটি পারবা না। কারণ আমিও তোমাদের মতো ক্লাস 9-10 এই সংজ্ঞাগুলো মুখস্থ করে আসছি এবং ইন্টারমিডিয়েটে এসে এই সংজ্ঞাগুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, একদম প্রথম যেটা আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে? যে কোনো পদার্থের একক ভরের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দেয়া লাগে, তাই আপেক্ষিক তাপ। আচ্ছা, আমার 10 কেজি পানি আছে, কথার কথা, 10 কেজি পানির মধ্যে আমি 1 কেজি পানি নিলাম। সেই 1 কেজি পানি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে বা 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে আমার যে পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে, সেটা হচ্ছে আমার পানির আপেক্ষিক তাপ, ঠিক আছে। যে কোনো দুইটা পদার্থের আপেক্ষিক তাপ সম্পূর্ণ আলাদা হবে, সম্পূর্ণ আলাদা হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, অর্থাৎ আমার একটু যদি চিন্তা করি, পানির আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। তার মানে 1 কেজি পানির 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে আমার কি পরিমাণ তাপ দেওয়া লাগবে? 4200 জুল। আচ্ছা, এখন বরফের আপেক্ষিক তাপ কত? 2100 জুল পার কেজি পার কেলভিন। অর্থাৎ বরফকে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে, 1 কেজি বরফের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে আমার কি পরিমাণ তাপ দেওয়া লাগবে? 2100 জুল, ঠিক আছে। এই আপেক্ষিক তাপ ইউজ করে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমার একটা সিস্টেম যদি ঠান্ডা করতে হয়, যেমন আমরা কি করি, কোথাও আগুন লাগলে বা কোনো জায়গা বেশি গরম হয়ে গেলে কি করি, ওখানে সবার আগে পানি ঢেলে দিই। কেন? কারণ পানির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। অর্থাৎ পানির তাপমাত্রা 1 ডিগ্রি পাল্টাতে গেলে তার 4200 জুল লাগে। আমরা কি জানি, দুইটা বস্তুর মধ্যে কতক্ষণ তাপ শক্তি আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত তাদের তাপমাত্রা সমান না। অর্থাৎ আমার দুইটার যদি তাপমাত্রা যদি যতক্ষণ সমান না হবে, যতক্ষণ পর্যন্ত পানির তাপমাত্রা ওই গরম বস্তুর তাপমাত্রার চেয়ে কম থাকবে, ততক্ষণ পর্যন্ত কি করবে? গরম বস্তু থেকে তাপ পানি সংগ্রহ করতে পারবে এবং আস্তে আস্তে পানির তাপমাত্রা বাড়বে এবং গরম বস্তুর তাপমাত্রা কমতে কমতে দুইজন তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে, ঠিক আছে। এখন ধরো আমার এই গরম বস্তুর আপেক্ষিক তাপ 700 কিলো জুল পার কেজি পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ আমরা জানি কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন পানির
আর এই গরম বস্তুর তাপমাত্রা পার্থক্য ধরে নাও, কথার কথা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন, ঠিক আছে? তাহলে সরি, এক না, ধরি 6 ডিগ্রি কেলভিন, ঠিক আছে? এখন এই বস্তুটার 1 ডিগ্রি ঠান্ডা হতে কতখানি তাপ ছাড়তে হবে? 700 জুল। 2 ডিগ্রি ছাড়তে কত লাগবে? 1400 জুল। এরকম করতে করতে আমি যদি 6 ডিগ্রি কমাতে যাই, তাহলে তার কতখানি তাপ ছাড়বে? 4200 জুল। আর এই যে পানি, পানির 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে কতখানি তাপ শক্তি লাগবে? 4200 জুল। তার মানে কি দাঁড়ালো? এই বস্তুটা 6 ডিগ্রি তাপমাত্রা যদি কমে, পানির তাপমাত্রা বাড়বে মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এই কারণে আপেক্ষিক তাপ তাপ টার্মটা খুব বেশি জরুরি। আশা করি বুঝা গেছেন। না বুঝা গেলে তোমরা একটু কমেন্টে লিখবা যে ভাইয়া এই টপিকটা বুঝি নাই বা এই জিনিসটা বুঝি নাই, আরেকবার একটু বলে। আচ্ছা, এবার তাপ ধারণ ক্ষমতা কি? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করতে যে পরিমাণ তাপ লাগে। আচ্ছা, আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মেজর পার্থক্যটা কোন জায়গায়? এইখানে প্রতি একক ভরের জন্য বলা, আর এইখানে শুধুমাত্র 1 কেলভিন তাপমাত্রার কথা বলে। এখানে একক ভর এবং একক তাপমাত্রা দুইটাই আছে, এই ক্ষেত্রে শুধুমাত্র একক তাপমাত্রা আছে। একটু উদাহরণ সহকারে বুঝি। 1 কেজি পানি এবং 2 কেজি পানি, এই দুজনের আপেক্ষিক তাপ সমান হবে, ঠিক আছে? আপেক্ষিক তাপ সবসময় একটা ধ্রুবক, এটার পানির জন্য মান হচ্ছে 4200 জুল/কেজি/কেলভিন। কিন্তু 1 কেজি পানি যে পরিমাণ বস্তুকে ঠান্ডা করতে পারবে, 2 কেজি পানি কি করবে? তার থেকে বেশি জিনিসকে ঠান্ডা করতে পারবে। তাহলে 2 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা 1 কেজি পানির চেয়ে বেশি, ইনফ্যাক্ট দ্বিগুণ। যেহেতু আমার 1 কেজি পানি, এখানে 2 কেজি পানি, যেহেতু দ্বিগুণ ভর, তাহলে আমার তাপ ধারণ ক্ষমতা 2 কেজি পানির বেশি। আচ্ছা, এবার বরফ, বরফের আপেক্ষিক তাপ কত? 2100, পানির ক্ষেত্রে হচ্ছে 4200। তাহলে 1 কেজি পানি দিয়ে তুমি যে পরিমাণ ঠান্ডা করতে পারবা, ঠিক সেই পরিমাণ জিনিস ঠান্ডা করতে তোমার কয়টা বরফ লাগবে? 2 কেজি বরফ লাগবে। তাহলে 2 কেজি বরফের তাপ ধারণ ক্ষমতা এবং 1 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা সমান, কিন্তু তাদের আপেক্ষিক তাপ সমান না, ঠিক আছে? আশা করি এটুক ক্লিয়ার, এটুক বোঝা গেছে। না বোঝা গেলে তোমরা কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি পরবর্তী স্লাইডের দিকে আগালাম। আচ্ছা, তোমরা আগের স্লাইডটা আরেকবার একটু দেখে নাও। ওকে, এবার আমি নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, আমরা এখানে একটা নতুন টার্ম শিখবো, মোলার তাপ ধারণ ক্ষমতা। আমরা তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ বিষয়ে শিখেছি। আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি ছিল? একক ভরের জন্য আমার একক তাপমাত্রা বৃদ্ধি করতে বা পরিবর্তন করতে কি পরিমাণ তাপের পরিবর্তন করতে হবে। মোলার তাপ ধারণ ক্ষমতা, আমরা যখন গ্যাস নিয়ে আলোচনা করি তখন আমরা ভরের চেয়ে আমরা মোল নিয়ে আলোচনা করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে, যখন তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, তারা আবার দেখবা যে মোল না, সবসময় আপেক্ষিক তাপ নিয়ে কাজ করা হবে কোনো ইঞ্জিন ডিজাইন করার সময়। বাট যাই হোক, আমরা ফিজিক্সে বা থিওরিটিক্যাল ফিজিক্সে আমরা একটু মোল নিয়ে আলোচনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো মোলার তাপ ধারণ ক্ষমতা অনেকটা আপেক্ষিক তাপের সংজ্ঞার মতো, জাস্ট ওখানে কি ছিল? একক ভরের জন্য, আর এখানে হচ্ছে একক মোলের জন্য। তাহলে একটু সংজ্ঞাটা দেখি। 1 মোল কোন পদার্থের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেটাই হচ্ছে আমার মোলার তাপ ধারণ ক্ষমতা। একটু যদি ফর্মুলাটা দেখি, এই যে একক 1 মোলের জন্য, তাই এই যে মোল নিচে, এন হচ্ছে এখানে আমার মোলের পরিমাণ,
একক তাপমাত্রা বৃদ্ধি, আমরা এখানে সবকিছু কেলভিন নিয়ে কাজ করবো, তাই হচ্ছে টি দেওয়া, থিটার জায়গায় যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে কিউ। আচ্ছা, মোলার তাপ ধারণ ক্ষমতা স্থির আয়তন প্রক্রিয়া বা সমায়তন প্রক্রিয়া এবং সমচাপ প্রক্রিয়ায় মানটা সমান না। এই দুটার জন্য আমার আলাদাভাবে একটু সংজ্ঞা দেওয়া দরকার। স্থির চাপে 1 মোল কোনো গ্যাসের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে স্থির চাপে গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। অর্থাৎ আগের সংজ্ঞাটাই, জাস্ট স্থির চাপ এই ওয়ার্ডটা নতুন করে আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার এখানে সি ছিল, সেই জায়গায় আসবে সি পি। ঠিক আছে, আচ্ছা এবার এই স্থির চাপের জায়গায় স্থির আয়তন মানে কি, স্থির আয়তন বা সমায়তন প্রক্রিয়ায় 1 মোল কোনো গ্যাসের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলবো স্থির আয়তনে গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বা সিভি। সিভি ইকুয়ালস টু কি হবে, দেখো 1 মোল গ্যাসের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ আমার তাপ শক্তি প্রয়োজন। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তোমরা একটু দেখে নাও, এরপরে হচ্ছে আমরা দুইটা ছোট ছোট প্রমাণ করব, এরপর আজকে ক্লাস শেষ। ঠিক আছে, তো একটু এটা দেখে নাও, আর দুইটা ছোট ছোট প্রমাণ করব, এরপর ক্লাস শেষ করে দিব। ওকে, তো এখন প্রথম প্রমাণটা করব। আশা করি আমার খাতা দেখা যাচ্ছে সবার। ওকে, খাতা দেখা গেলে আচ্ছা, এখন আমি তাহলে প্রমাণটা শুরু করি। আমার এখানে ভিডিও ক্যাপচার, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাজ বিষয়ক কিছু সূত্র ডিরাইভ করি। প্রথমত আমরা একটা সিলিন্ডার কল্পনা করি। ঠিক আছে, একটা সিলিন্ডারের মধ্যে একটা পিস্তন। আচ্ছা, এই পিস্তনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরলাম এ। এই পিস্তনে আমি কিছু গ্যাস প্রবেশ করালাম, এর ফলে পিস্তনটা এইখান থেকে সরে কিছুটা পিছনে চলে গেল। ঠিক আছে, পিস্তনটা পিছন দিকে মুভ করলাম। ধরলাম এই যে আমার যে দূরত্বটা অতিক্রম করেছে এইটা হচ্ছে dx। ঠিক আছে, আমি যখন গ্যাস প্রবেশ করেছি তখন ধরলাম এই পিস্তনের গায়ে আমার F পরিমাণ বল ক্রিয়া করেছে। ঠিক আছে, তাহলে আমার গ্যাস দ্বারা প্রকৃত চাপ কত হবে, আমরা চাপের সংজ্ঞা থেকে জানি P equals to F by A, অর্থাৎ F equals to PA। আচ্ছা, আমি এখানে যেহেতু গ্যাস অনুপ্রবেশ করিয়েছি তাহলে আমার কি হবে, এখানে আয়তনের পরিবর্তন হবে। এখন আমার এখানে প্রচ্ছেদের ক্ষেত্রফল কত, A, এবং আমার দূরত্বর পরিবর্তন হচ্ছে dx, তাহলে আমার আয়তনের পরিবর্তন কত, dv equals to a dx। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই যে পিস্তনকে dx পরিমাণ সরাতে ধরলাম dw পরিমাণ কাজ করেছি। এখন আমরা কাজের সংজ্ঞা থেকে কি জানি, w equals to fx। তাহলে এই যে dx পরিমাণ সরানোর জন্য ছোট্ট একটা কাজ, dw equals to কত আসবে, f dx। এখান থেকে আমরা লিখতে পারি f সমান সমান কত, পি এ। ঠিক আছে, আর এখানে dx, তাহলে a dx এটা সমান সমান আমরা কত পেয়েছি, dv, তাহলে p dv। সুতরাং dw এটা ইকুয়ালস টু p dv। তাহলে এখান থেকে আমার কাজের সংজ্ঞাটা একটু বোঝা গেছে আশা করি, যে আমার ক্ষুদ্র একটা দৈর্ঘ্যর পরিবর্তন dx, এটার জন্য আমার আয়তনের পরিবর্তন হচ্ছে dv, তাহলে আমার dw ইকুয়ালস টু pdv। আচ্ছা,
আচ্ছা, এই একটু আগে আমরা যেটা পেয়েছি ডিডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। এখন এইখানে যে প্রেসার, এই প্রেসারটা হচ্ছে বা চাপ, এই চাপটা কি আয়তনের একটা ফাংশন। ঠিক আছে, সবসময় আয়তনের ফাংশন হবে এটাও সত্য না, কিছু কিছু সময় যেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় পি ধ্রুবক থাকবে, অন্যথায় পি আয়তনের উপর নির্ভর করবে, অর্থাৎ আয়তন পরিবর্তন করলে পি এর পরিবর্তন হবে। ঠিক আছে, এই যে আয়তন এবং চাপ এদের পরস্পর পরিবর্তন যে চিত্রে দেখানো হয় সেই চিত্রকে আমরা বলি সূচক চিত্র। সেখানে ওয়াই অক্ষে থাকবে আমার পি এবং এক্স অক্ষে থাকবে ভি। ঠিক আছে, এই সূচক চিত্রের আরেকটা নাম হচ্ছে নির্দেশক চিত্র। এই নির্দেশক চিত্রের যে ক্ষেত্রফল তৈরি হবে, ধরো কোনো একটা ক্ষেত্রে আমার পিভির 4টা বিন্দু আমি প্লট করেছি। এই জিনিসগুলো কি আমরা আস্তে আস্তে শিখবো, এই প্লট করা কি। বাট যাই হোক, যেই ক্ষেত্রফলটা আমরা পাবো, এই ক্ষেত্রফলটা আমাকে দিবে মোট কি পরিমাণ কাজ হয়েছে তার মান। ঠিক আছে, তাহলে পিভি ডায়াগ্রাম বা নির্দেশক চিত্র বা সূচক চিত্রের যে ক্ষেত্রফল তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, কৃত কাজ। ঠিক আছে, আচ্ছা এখন সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া কি, যেখানে আমার পি ধ্রুবক। আচ্ছা, তাহলে পি যদি ধ্রুবক হয় তাহলে ডিডাব্লিউ, এটা তো আমরা লিখেছি পি ডিবি, তাই না? এখন যদি আমার মোট কৃত কাজ বের করতে চাই সমচাপ প্রক্রিয়া, তখন কি করতে হবে, আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। যেহেতু আমার পি ধ্রুবক, তাই আমি পি কে বাইরে রেখে ডিবি কে ইন্টিগ্রেট করতে পারবো। ধরি আমার আদি অবস্থায় আয়তন হচ্ছে ভিআই এবং গ্যাস অনুপ্রবেশের পর আমার আয়তন হয়ে গেছে ভিএফ। এখন আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা ইকুয়ালস টু কত, এক্স প্লাস সি। ঠিক আছে, ঠিক একইভাবে এখন আমার ডিভি কে যোগজীকরণ করলে আসবে হচ্ছে ভি, আর আমার এখানে লিমিট কত, ভিএফ আর ভিআই, মানে ভিআই থেকে পরিবর্তিত হয়ে ভিএফ হয়েছে। তাহলে আমি এই মানটা বসালাম। তাহলে সমচাপ প্রক্রিয়ায় আমার কৃত কাজ সমান সমান কত, পি ভি এফ মাইনাস ভি আই। ঠিক আছে, ওকে, আশা করি এটা সবার ক্লিয়ার। আচ্ছা, আশা করি এই প্রমাণগুলো ক্লিয়ার। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ অল। আচ্ছা, আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আমরা এই ক্লাসগুলো তৈরি করতে বা অনলাইন ক্লাসগুলো তৈরি করতে বেশ ঝাঁকি পোহাতে হয়, কারণ এই একটা সিম্পল স্লাইড তৈরি করতে আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় ব্যয় করতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি আহ, কিছু মন্তব্য করেন কিংবা এই ক্লাসগুলো কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে যেন আমরা বেশি সংখ্যক মানুষকে রিচ করতে পারি কিংবা বেশি পরিমাণ ছাত্রকে একটা সুন্দর ক্লাস দিতে পারি, সেই বিষয়ে যদি কিছু মন্তব্য করেন আমরা খুব খুশি হব। এবং যেহেতু এগুলো কোনো স্পন্সার্ড ভিডিও না, আমরা চাবো যে আপনারা একটু যেটা বলে রিয়াক্ট করেন, একটু শেয়ার করেন, যেন আমরা একটু সচল থাকতে পারি এই ভিডিওগুলো ইউজ করে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই বাসায় থাকবেন। থ্যাংক ইউ অল।